আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। আদালত থেকে কোটা সংস্কারের সমাধান আসতে হবে বলেছেন প্রধানমন্ত্রী। দুর্নীতি বিরোধী অভিযানে ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার ভাবনা নেই বলে মন্তব্য। কোটা সংস্কার দাবিতে রাষ্ট্রপতির কাছে শিক্ষার্থীদের স্মারকলিপি, 24 ঘন্টার সময় দিয়ে পুলিশের মামলা প্রত্যাহারের আলটিমেটাম। আরও একবার ইংল্যান্ডের স্বপ্ন ভেঙে ইউরো ফুটবলে চ্যাম্পিয়ন স্পেন। দর্শকদের বিশৃঙ্খলায় আর্জেন্টিনা কলম্বিয়ার কোপার ফাইনাল ম্যাচ নির্ধারিত সময়ে শুরু হতে বিলম্ব। এবং প্রত্যয় স্কিম থেকে প্রত্যাহার সহ 3 দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের বৈঠকের সিদ্ধান্ত। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। আদালত থেকে কোটা সমাধান আসতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা আন্দোলন করছে করুক, ধ্বংসাত্মক কিছু করলে আইন তার গতিতে চলবে। চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলনের প্রধানমন্ত্রী কোটা আন্দোলনে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের নিয়ে দেয়া বক্তব্যে উষ্মা প্রকাশ করেন। দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলবে জানিয়ে এতে ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়া নিয়ে ভাবনা নেই বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীলাদ্রি শেখরের রিপোর্ট। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সেটা আমার প্রশ্ন, দেশবাসীর কাছে প্রশ্ন, যে রাজাকার নাতিপুতিরা সব কিছু পাবে, মুক্তিযোদ্ধারা পাবে না। কোটা আন্দোলনে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের নিয়ে বিরূপ মন্তব্যে এই ক্ষোভ প্রধানমন্ত্রীর। কোটার প্রয়োজনীয়তা তুলে ধরে প্রধানমন্ত্রী এর সমাধান আদালতের উপরেই ছেড়ে দেন। আদালত যখন কথা বলেছে, আদালতে যখন চলে গেছে, তার যখন রায় হয়েছে, তো সেই রায়ের বিরুদ্ধে এখন এই মুহূর্তে আমার তো দাঁড়ানোর কোনো অধিকার নাই। এটা তো আমার সংবিধানও বলে না, আমার পার্লামেন্টও বলে না, কার্যপ্রণালী বিধিও বলে না, কিছুই না। যতক্ষণ পর্যন্ত আদালত থেকে সমাধান না আসবে ততক্ষণ আমাদের এখানে কোনো কিছু করার থাকে না। এটা বাস্তবতা, এই বাস্তবতা তাদের মানতে হবে। আর যদি না মানে কিছু করার নাই, আর রাজপথে আন্দোলন করে আন্দোলন করতেই থাকবে, তবে কোনো ধ্বংসাত্মক কাজ করতে পারবে না। যতক্ষণ তারা শান্তিপূর্ণভাবে করে যাচ্ছে কেউ কিছু বলছে না। কিন্তু এর বাইরে যখন কিছু করবে, পুলিশের গায়ে হাত দেওয়া বা পুলিশের গাড়ি ভাঙা বা এভাবে আক্রমণ, এগুলি যদি করতে যায়, তাহলে তখন তো আইন তার আপন গতিতে চলবে। চীন সফর নিয়ে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সংবাদ সম্মেলনে এই সফরের প্রাপ্তি ও বিভিন্ন সমালোচনার জবাব দেন। দুর্নীতি প্রসঙ্গে বঙ্গবন্ধু কন্যা সরকারের জিরো টলারেন্স নীতির কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, কাউকেই ছাড়া হবে না। তো জঙ্গিবাদ যখন আমরা নিয়ন্ত্রণ করতে পারলাম, এখন দুর্নীতি, যেটা আমার জিরো টলারেন্স ঘোষণাই আছে, আমি সেটা ধরছি। আর আমরা খুঁজে বের করছি বলেই কিন্তু আপনারা জানতে পারছেন। খোঁজ না করলে তো জানা যেত না, এইভাবেই চলতো, কারণ এইভাবেই চলছিল সেই 75-এর পর থেকে এইভাবেই চলছে। তো এখন আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি, আর যে ব্যবস্থা অব্যাহত থাকবেই, এখানে তো আর কোনো দ্বিধা নেই। আমি ওটা বিশ্বাস করি না যে আমি এটা ধরলেই একবারে আমার সরকারি ইমেজ নষ্ট হবে। আমি এটা বিশ্বাস করি না। আমার দায়িত্বই হচ্ছে যে অন্তত এই যে সমস্ত অনিয়মগুলি আছে সেগুলি ধরে একটা জায়গায় নিয়ে আসা, দেশটাকে সুস্থভাবে নিয়ে আসা, সেটা আমরা করার পদক্ষেপ নিয়েছি, কাজে এটা অব্যাহত থাকবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পেনশন নিয়ে খুঁটিনাটি বিষয়ে পর্যালোচনা করছেন বলে জানান সরকার প্রধান। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর হামলাকে দুঃখজনক বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মানুষকে বলতে পারি, গুজবে কান দিয়েন না, এর বেশি আর কি করতে পারি গুজব। আর কেউ যদি মিথ্যে কথা বলে শান্তি পায়। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিয়েছেন। জাতীয় সংসদে জরুরি অধিবেশন ডেকে কোটা সংস্কারের পদক্ষেপ নিতে সরকারকে 24 ঘন্টার সময় বেঁধে দিয়েছেন আন্দোলনকারীরা। 24 ঘন্টা পর্যবেক্ষণের পর পরবর্তী কর্মসূচি নির্ধারণ করার কথা জানান তারা। এ সময়ের মধ্যে শাহবাগ থানায় পুলিশের করা মামলা প্রত্যাহারেরও আলটিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট।
গণপদযাত্রা শেষে রাষ্ট্রপতিকে স্মারকলিপি দিয়ে কোটা সংস্কারের দাবি মেনে নিতে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও সরকারি 7 কলেজের শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন। বেলা 12টায় হাজার হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে গণপদযাত্রা শুরু হয়। দফায় দফায় পুলিশের বাধা পেরিয়ে বঙ্গভবন অভিমুখে গণপদযাত্রা করেন আন্দোলনকারীরা। শাহবাগ, মৎস্য ভবন হয়ে সচিবালয়ের সামনে দিয়ে বঙ্গভবনে যাওয়ার চেষ্টা করেন আন্দোলনকারীরা। গণপদযাত্রাটি শিক্ষা ভবনের সামনে পৌঁছালে পুলিশের বাধার মুখে পড়ে। বাধা পেরিয়ে 0 পয়েন্টে পৌঁছালে আবারও পুলিশের ব্যারিকেড ভেঙে বঙ্গভবনের দিকে এগিয়ে যায় পদযাত্রা। শিক্ষার্থীদের 12 সদস্যের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সামরিক সচিবের কাছে স্মারকলিপি জমা দেয়। স্মারকলিপিতে শুধু অনগ্রসর গোষ্ঠীর জন্য 5% কোটা রেখে আইন সংস্কারের দাবি জানিয়েছেন তারা। অতি দ্রুত আমাদের যে মেসেজটি, আমাদের যে স্মারকলিপিটি, সেটি মহামান্য রাষ্ট্রপতির কাছে পৌঁছে দিবেন। বিকেল 3টায় গুলিস্তানে সমাবেশ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সরকারের কাছ থেকে যেহেতু আমরা আশ্বাস পাচ্ছি না, আমরা চাই তিনি হস্তক্ষেপ করে জাতীয় সংসদে আমাদের যে 1 দফা দাবি, সেই 1 দফা দাবির প্রেক্ষিতে আইন পাশ করতে ভূমিকা রাখবেন এবং প্রয়োজনে জরুরি অধিবেশন আহ্বান করবেন। জনভোগান্তি এড়াতে সবাইকে সংযত আচরণের আহ্বান জানায় পুলিশ। জনদুর্ভোগ যেন সৃষ্টি না হয় সেই জন্য সবাইকে সচেতন হওয়ার জন্য আমরা সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি। গত 1 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু হয়ে কোটা বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সরকারি চাকরির নিয়োগে কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা তাদের গণপদযাত্রা নিয়ে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিয়েছেন। রাষ্ট্রপতি এখন তাদেরকে কী ধরনের পদক্ষেপ নেবেন সেটা জানানোর পর তারা পরবর্তী কর্মসূচি নির্ধারণ করবেন। তারা 24 ঘন্টার জন্য সময় বেঁধে দিয়েছেন। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের অবমাননা করা হয়েছে দাবি করে রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। রোববার দিবাগত রাত 10:30 থেকে বিভিন্ন হলে মিছিল বের হয়। এছাড়া ছাত্রী হলগুলো থেকেও মিছিল বের হয়। মিছিল নিয়ে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হন। রাত 1:30 পর্যন্ত তারা সেখানে অবস্থান নেন। এছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও বিক্ষোভ করেছে। ইংল্যান্ডকে 2-1 গোলে হারিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপ ফুটবলে শিরোপা জিতল স্পেন। 56 বছরের ট্রফি খরা কাটিয়ে উঠতে না পেরে টানা দ্বিতীয়বারের মতো রানার্স আপ ইংলিশরা। আর 12 বছর পর ট্রফি পুনরুদ্ধার করে রেকর্ড চতুর্থবারের মতো শিরোপা উল্লাসে মাতোয়ারা স্প্যানিশরা। বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে ফাইনাল ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে চমক দেখান লামিন ইয়ামাল। তরুণ ফরওয়ার্ডের বাড়িয়ে দেয়া বল থেকে স্পেনের হয়ে ডেডলক ভাঙেন নিকো উইলিয়ামস। পিছিয়ে পড়ে দিশেহারা ইংল্যান্ডের আক্রমণে ফিরতে সময় লাগলেও সাফল্য পায় ম্যাচের 73 মিনিটে। জুড়ে বেলিংহামের সহায়তায় 3 লায়ন্সদের সমতায় ফেরান বদলি ফুটবলার কোল পালমার। 86 মিনিটে মিকেল ইয়ার জাবালের গোলে উদীয়মান খেলোয়াড়ের পুরস্কারে জিতেছেন স্পেনের বিস্ময় বালক লামিন ইয়ামাল। সমান 3টি করে গোল করেন। প্রত্যয় স্কিম থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রত্যাহার, স্বতন্ত্র বেতন কাঠামো প্রদান ও সুপার গ্রেডের দাবিতে সর্বাত্মক কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। রোববার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে আয়োজিত আলোচনা সভা শেষে এক প্রজ্ঞাপনে একথা জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ আক্তারুল ইসলাম, সংগঠনটির মহাসচিব অধ্যাপক ডক্টর নিজামুল হক ভূঁইয়া সহ আন্দোলনকারী শিক্ষকরা। প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে গত 1 জুলাই থেকে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলন করে আসছেন। সংবাদের এই পর্যায়ে নিচ্ছি বিরতি। আর বিরতির পর আবারও আমন্ত্রণ। আমেরিকার হার্ড রক স্টেডিয়ামে দর্শকদের বিশৃঙ্খলার কারণে কোপা আমেরিকায় আর্জেন্টিনা কলম্বিয়ার ফাইনাল শুরু হচ্ছে প্রায় 1.25 ঘন্টার দেরিতে। এর আগে বাংলাদেশ সময় সকাল 6টায় মাঠে গড়ানোর কথা ছিল কোপা আমেরিকার 48তম আসরের ফাইনালটির।
কিন্তু স্টেডিয়ামে ম্যাচ শুরুর কয়েক ঘন্টা আগেই টিকিটবিহীন দর্শকরা নিরাপত্তা প্রাচীর টপকে গেট ভেঙে ও দেয়াল টপকে মাঠে প্রবেশ করলে শুরু হয় বিশৃঙ্খলা। নিরাপত্তার কথা ভেবে 6:30টায় খেলা শুরুর কথা থাকলেও শেষ পর্যন্ত আরও 45 মিনিট পর মাঠে নামে দুই ফাইনালিস্ট। এর আগে নির্বাচনী প্রচারণার সময় বন্দুকধারীর হামলায় আহত হন আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর থেকেই বাড়তি নিরাপত্তা রয়েছে আমেরিকা জুড়ে। নিরাপত্তার বেষ্টনী থেকে বাদ যায়নি কোপা আমেরিকার ফাইনাল ভেন্যুও। পেনসিলভেনিয়া নির্বাচনী সমাবেশে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর গুলি চালানো তরুণের গাড়ি ও বাড়িতে বিস্ফোরক পদার্থ পাওয়া গেছে। এমনকি হামলাকারী টমাস ম্যাথিউ ক্রুকসের গাড়িটি ট্রাম্পের সমাবেশস্থলের কাছেই পার্ক করা ছিল। মার্কিন গণমাধ্যম এমন তথ্যই জানিয়েছে 20 বছর বয়সী ওই তরুণ পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের বেথেল পার্ক এলাকার বাসিন্দা ছিলেন বলে জানিয়েছে গোয়েন্দা সংস্থা FBI। এই ঘটনায় বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্রে এই ধরনের সহিংসতার কোনো স্থান নেই। তিনি দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে হামলাকারীর উদ্দেশ্য উন্মোচন করার আহ্বান জানান। ট্রাম্পের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন বিশ্ব নেতারাও। তাছাড়া নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার বা বর্তমান এক্সে এক বার্তায় ইলন মাস্ক ট্রাম্পের প্রতি সমর্থন জানিয়ে দ্রুত সুস্থতা কামনা করেন। এদিকে চলতি সপ্তাহে রিপাবলিকান ন্যাশনাল কনভেনশন রয়েছে। এই হামলাকে কেন্দ্র করে সেখানে ট্রাম্পের গ্রহণযোগ্যতা আরও বাড়বে বলেও আশা করছেন বিশেষজ্ঞরা। এবারে কৃষি সংবাদ। শরীয়তপুরের জাজিরা উপজেলায় প্রতি বছর পাটের আবাদ বাড়ছে। এবার মৌসুমের শুরুতেই অতি খরা ও অনাবৃষ্টিতে কিছু কিছু এলাকায় ফলন নিয়ে শঙ্কা দেখা দিলেও সামগ্রিকভাবে ভালো ফলন পাওয়া গেছে। সেই সঙ্গে বাজার দর ভালো পাওয়ায় লাভবান কৃষক। শরীয়তপুর থেকে SM মুজিবুর রহমানের রিপোর্ট। জমির উপযোগিতা অনুযায়ী পাট আবাদ করায় জাজিরা উপজেলায় প্রতি বছরই আবাদি জমির পরিমাণ বাড়ছে। বিদেশি বীজের ওপর নির্ভরতা কমাতে কৃষক নিজেদের উৎপাদিত রবি এক জাতের লাল পাট আবাদে ঝুঁকছেন। পাটের সাথে অতিরিক্ত ফসল হিসেবে চাষ হচ্ছে আমন ধান। 1 বিঘা জমিনে 10,000 টাকা খরচ হয়, আর যে ক্ষেতে ভালো হয় ওই ক্ষেতে 8 থেকে 10 মণ পাট হয়। এবার গতবারের তো পাটের দাম এবার খুবই ভালো। গতবার বেছিলাম হলো 2900 টাকা, এই বছর হলো পাটের দাম 3600 টাকা, 3500 টাকা। প্রতি বিঘা জমিতে পাট চাষে খরচ 8 থেকে 10,000 টাকা। প্রতি বিঘায় পাটের ফলন পাওয়া গেছে 8 থেকে 10 মণ। গুণগত মান ভেদে প্রতি মণ পাট 3,400 থেকে 3,600 টাকায় বিক্রি হচ্ছে। গতবার বুনছি 5 ঘন্টা, এবার বুনছি 13 ঘন্টা। মানে দাম যা আছে এতে আমরা মোটামুটি ভালোভাবে চলতে পারি। বৃষ্টিটা মনে করেন চৈত্র মাস আমার কাছে হয় নাই কা, এরপর আষাঢ় মাসে কিরম খরা চলে মরি মাটি ফাটিয়ে গেছে, নাহলে একটু ভালো হইতো। পাটের উৎপাদন বাড়াতে প্রণোদনা কর্মসূচি সহ মাঠ পর্যায়ে কারিগরি সহায়তা ও পরামর্শ দেওয়ার কথা জানায় স্থানীয় কৃষি বিভাগ। আমরা কৃষকদের প্রণোদনা বিতরণ করেছি, আমরা কৃষকদের কারিগরি সেবা প্রদান করছি এবং পরামর্শ প্রদান করছি। গত অর্থবছরে পাটের আবাদ হয়েছিল 10,100 হেক্টর জমিতে, এই অর্থবছরে পাটের আবাদ হয়েছে 10,575 হেক্টর জমিতে। এবছর পাটের উৎপাদন ভালো এবং দামও ভালো। আমরা আশা করছি এবছর পাট চাষিরা অধিক লাভবান হবে। গত বছর জাজিরায় 10,100 হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছিল, এবার আবাদ হয়েছে 10,575 হেক্টরে। শরীয়তপুর থেকে SM মুজিবুর রহমান, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। পরিবেশের ভারসাম্য রক্ষায় সাভারে বৃক্ষরোপণ কর্মসূচি করেছে বাংলাদেশ কৃষক লীগ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আশুলিয়ার বিভিন্ন রাস্তায় ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
জাকির হাসানের তথ্য ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় দেশের সবুজ বেষ্টনী তৈরিতে বৃক্ষরোপণে জোর দিচ্ছে সরকারি বেসরকারি বিভিন্ন সংগঠন। এরই অংশ হিসেবে আশুলিয়ার সুবন্দি গ্রামের রাস্তার দুপাশে বাংলাদেশ কৃষক লীগের বৃক্ষরোপণ কর্মসূচি। অপরিকল্পিত নগরায়ন ও শিল্পায়নের কারণে পরিবেশের ক্ষতি কাটিয়ে উঠতেই এমন উদ্যোগ। মাননীয় সংসদ সদস্য এই এলাকার চেয়ারম্যান ছিলেন, উনি অতীতেও এখানে গাছ লাগিয়েছেন এবং তারই ধারাবাহিকতা উনি এটাকে বেছে নিয়েছেন। আমি বিশ্বাস করি ওনার নেতৃত্বে তার নির্বাচনী আসন সাভার আশুলিয়ায় প্রতিটা অঞ্চলে এই বৃক্ষরোপণের একটা বিপ্লব ঘটবে, এটা আমি প্রত্যাশা করি। এই ইপিজেডের দূষণের কারণে সারা সাভার আজকে দূষিত, এই এলাকাও দূষিত। এই এলাকাকে দূষণমুক্ত করার জন্য এবং এই পরিবেশ যাতে বিনষ্ট না হয়, বৃক্ষরোপণ আমরা এই কারণেই সুবন্দি গ্রামটাকে বেছে নিয়েছি। এর মাধ্যমে পরিবেশ সচেতনতা বাড়বে বলছে স্থানীয়রা। এখানে 1000 গাছ, 1000 চারা আমরা এই সুগন্ধি কন্যা যে রাস্তা, নতুন রাস্তা, এই রাস্তায় আমরা রোপণ করব। রোপণ করা বৃক্ষগুলো আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তে সহায়ক হবে বলছেন বিশিষ্টজনরা। আশুলিয়া যেহেতু শিল্পাঞ্চল, আশুলিয়াতে অবশ্যই বেশি বৃক্ষরোপণ করতে হবে। এই গণসচেতনতা আমরা ইতিমধ্যেই মানুষের মধ্যে তৈরি করেছি। আষাঢ় শ্রাবণের 3 মাসে বাংলাদেশ কৃষক লীগ এবার আমরা সারা বাংলাদেশে 52 লক্ষ চারা রোপণ করে তীব্র তাপদাহ, জলোচ্ছ্বাস, তাই গাছই হচ্ছে মানুষের একমাত্র অকৃত্রিম বন্ধু। কর্মসূচিতে আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ সহ জনসাধারণ অংশ নেন। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে খেলার খবর।